আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। কয়েকদিন পরে যখন আমি শহীদ সাহেবের সঙ্গে দেখা করতে যাই, তিনি হাসতে হাসতে বললেন, কি হে, আজকাল খুব হক সাহেবের বাড়িতে যাও, খানাপিনা করো? বললাম, একবার গিয়েছি জীবনে। তাকে সমস্ত ঘটনা বললাম। তিনি বললেন, ভালোই করছো, তিনি যখন ডেকেছেন কেন যাবে না? আরও বললাম, আমরা তাকে অনুরোধ করেছি মুসলিম লীগে আসতে। শহীদ সাহেব বললেন, ভালোই তো হতো যদি তিনি আসতেন, কিন্তু আসবেন না, আর আসতে দিবেও না। তার সাথে কয়েকজন লোক আছে, তিনি আসলে সেই লোকগুলির জায়গা হবে না কোথাও, তাই তাকে মুসলিম লীগের বাইরে রাখতে চেষ্টা করছে। শহীদ সাহেব ছিলেন উদার, কোনো সংকীর্ণতার স্থান ছিল না তার কাছে। কিন্তু অন্য নেতারা কয়েকদিন খুব হাসি তামাশা করেছেন আমাদের সাথে। আমি খুব রাগী ও একগুঁয়ে ছিলাম। কিছু বললে কড়া কথা বলে দিতাম, কারো বেশি ধার ধারতাম না। আমাকে যে কাজ দেওয়া হতো আমি নিষ্ঠার সাথে সে কাজ করতাম, কোনোদিন ফাঁকি দিতাম না, ভীষণভাবে পরিশ্রম করতে পারতাম। সেই জন্য আমি কড়া কথা বললেও কেউ আমাকে কিছুই বলতো না। ছাত্রদের আপদে বিপদে আমি তাদের পাশে দাঁড়াতাম। কোন ছাত্রের কি অসুবিধা হচ্ছে, কোন ছাত্র হোস্টেলে জায়গা পায় না, কার ফ্রি সিট দরকার, আমাকে বললে প্রিন্সিপাল ডক্টর জুবেরি সাহেবের কাছে হাজির হতাম। আমি অন্যায় আবদার করতাম না, তাই শিক্ষকরা আমার কথা শুনতেন, ছাত্ররাও আমাকে ভালোবাসত। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট সাইদুর রহমান সাহেব জানতেন আমার অনেক অতিথি আসত। বিভিন্ন জেলার ছাত্র নেতারা আসলে কোথায় রাখব? একজন না একজন ছাত্র আমার সিটে থাকতই, কারণ সিট না পাওয়া পর্যন্ত আমার রুমই তাদের জন্য ফ্রি রুম। একদিন বললাম, স্যার, কোনো ছাত্র রোগগ্রস্ত হলে যে কামরায় থাকে সেই কামরাটা আমাকে দিয়ে দেন। সেটা অনেক বড় কামরা, 10-15 জন লোক থাকতে পারে। বড় কামরাটায় একটা বিজলি পাখাও ছিল। নিজের কামরাটা তো থাকলই। তিনি বললেন, ঠিক আছে, দখল করে নাও, কোনো ছাত্র যেন নালিশ না করে। বললাম, কেউই কিছু বলবে না, 2-1 জন আমার বিরুদ্ধে থাকলেও সাহস পাবে না। বেকার হোস্টেলে কতগুলি ফ্রি রুম ছিল গরিব ছাত্রদের জন্য। তখনকার দিনে সত্যিকার যার প্রয়োজন তাকেই দেওয়া হতো। আজকালকার মতো টেলিফোনে দলীয় ছাত্রদের রুম দেওয়ার জন্য অনুরোধ আসতো না। ইসলামিয়া কলেজে গরিব ছেলেদের সাহায্য করবার জন্য একটা ফান্ড ছিল। সেই ফান্ড দেখাশোনা করার ভার ছিল বিজ্ঞানের শিক্ষক নারায়ণ বাবুর। আমি আর্টসের ছাত্র ছিলাম, তবু নারায়ণ বাবু আমাকে খুব ভালোবাসতেন। তিনি যদিও জানতেন আমি প্রায় সকল সময়ই পাকিস্তান করে বেড়াই। ইসলামিয়া কলেজের সকল ছাত্রই মুসলমান। একজন হিন্দু শিক্ষককে সকলে এই কাজের ভার দিত কেন? কারণ তিনি সত্যিকারের একজন শিক্ষক ছিলেন। হিন্দুও না, মুসলমানও না। যে টাকা ছাত্রদের কাছ থেকে উঠত এবং সরকার যা দিত তা ছাড়াও তিনি অনেক দানশীল হিন্দু মুসলমানের কাছ থেকে চাঁদা তুলে জমা করতেন এবং ছাত্রদের সাহায্য করতেন। এই রকম সহানুভূতিপরায়ণ শিক্ষক আমার চোখে খুব কমই পড়েছে। এই সময়
আমি বাধ্য হয়ে কিছুদিনের জন্য ইসলামিয়া কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই। অনেক চেষ্টা করেও দুই গ্রুপের মধ্যে আপোষ করতে পারলাম না। দুই গ্রুপই অনুরোধ করল আমাকে সাধারণ সম্পাদক হতে, নতুবা তাদের ইলেকশন করতে দেওয়া হোক। পূর্বের 2 বছর নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় করেছি। ইলেকশন আবার শুরু হলে আর বন্ধ করা যাবে না। মিছামিছি গোলমাল, লেখাপড়া নষ্ট, টাকা খরচ হতে থাকবে। আমি বাধ্য হয়ে রাজি হলাম এবং বলে দিলাম 3 মাসের বেশি আমি থাকব না, কারণ পাকিস্তান ইস্যুর উপর ইলেকশন আসছে। আমাকে বাইরে বাইরে কাজ করতে হবে, কলেজে আসতেও সময় পাব না। আমি 3 মাসের মধ্যেই পদত্যাগপত্র দিয়ে আরেকজনকে সাধারণ সম্পাদক করে দেই। 1945 সালের গোড়ার থেকেই ইলেকশনের তোড়জোড় শুরু হয়েছে। 1946 সালের মার্চ মাসে ইলেকশন হবে। সমস্ত ভারতবর্ষব্যাপী মুসলমানরা পাকিস্তান চায় কি চায় না তা নির্ধারণ করতে। কারণ কংগ্রেস দাবি করে যে তারা হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। আজ এ পর্যন্ত।